ব্যাক টু ব্যাক 4টা ফোন লঞ্চ করেছে নুবিয়া এবং আমাদের হাতে 4 নাম্বার ফোনটা আছে, সেটা হচ্ছে নুবিয়া V80 ডিজাইন। আপার বাজেট সেগমেন্টের এই ফোনটা মার্কেটে কতটা জায়গা করতে পারবে, তার মানে এই ফোনটার ভালো দিক এবং মন্দ দিক দুটো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এবং চলুন আমরা ডিজাইনটা দিয়ে স্টার্ট করি। ব্যাকপার্টে তাকালেই দেখতে পারবেন হালের ট্রেন্ড, মানে আইফোন 17-এর যে ডিজাইন কনসেপ্ট সেটাই এটাতে দেওয়া হয়েছে। এবং এই ডিজাইনটা ইদার মানুষজন পছন্দ করতেছে অথবা ব্র্যান্ড ফোর্স করে মানুষজনকে পছন্দ করাইতেছে, কারণ সব ফোনে আমরা এই ডিজাইন ইদানিং দেখতে পাচ্ছি, স্পেশালি বাজেট টু মিড রেঞ্জের ফোনগুলোতে। প্লাস্টিক বিল্ডের এই ফোনটার মূল বডি খুব একটা গ্লসি না, তবে এটা যে ক্যামেরা হাউসটা সেটা বেশ গ্লসি। এখানে ডাস্ট এবং ফিঙ্গারপ্রিন্ট লাগে, তবে নিচের দিকে কোনো প্রবলেম নাই। একটু আধটু স্ক্র্যাচ পড়তে পারে, তাই বক্সে থাকা ব্যাক কভারটা আপনারা ইউজ করবেন। ফোনটার উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন একটা মাইক্রোফোন আছে। বাম পাশে সিম কার্ড ট্রের পাশেই একটা কাস্টমাইজেবল কুইক অ্যাকশন বাটন আছে, যেটা দিয়ে আপনি সিঙ্গেল প্রেস বা লং প্রেস করে বিভিন্ন ধরনের অ্যাকশন সেট করতে পারবেন। নিচের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB-C পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। স্পিকারটার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক লেগেছে এই প্রাইসে। আর এই ফোনটা এক হাতে ধরার পরে একটা জিনিস আপনারা নোটিস করবেন যে নর্মাল ফোনের তুলনায় এটা সামান্য একটু ওয়াইড, যার ফলে ডিসপ্লেতেও কিন্তু সেই ওয়াইডনেসটা ফিল করা যায়। তবে এটার ওজন খুব একটা বেশি না, 191 গ্রাম, এবং 7.7 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস। এক হাতে ইউজ করতে গেলে ওয়াইডনেসের কারণে কিছুটা ডিসকমফোর্ট হয়তো ফিল করবেন, এর বাইরে আর কোনো সমস্যা আমরা ফেস করি নাই। ওয়েট ডিস্ট্রিবিউশনও ঠিকঠাকই ছিল। আর এই ফোনটা মাল্টিপল কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। আমাদের হাতে যে কালারটা আছে এটার নাম হচ্ছে মিডনাইট ব্ল্যাক। এর আরও বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে, একটা নাম হচ্ছে পেইল এম্বার, একটা পিচ ফাজ এবং আরেকটা সেলাডন শায়ান। খুবই কঠিন নাম। আরেকটা জিনিস মেনশন করে দিয়ে, এই ফোনটাতে IP64 রেটিং আছে, সো হালকা পাতলা স্প্ল্যাশ এবং ডাস্ট থেকে এই ফোনটা প্রোটেক্টেড থাকবে। এইবার আসুন ডিসপ্লেটার দিকে একটু তাকায়। যেরকমটা শুরুতে বলছিলাম, এই ডিসপ্লেটা নর্মাল ফোনের তুলনায় কিছুটা ওয়াইড। সো এটা 6.75 ইঞ্চির অ্যাকচুয়ালি HD+ রেজুলেশনেরই একটা ডিসপ্লে, বাট এটা ফুল এইচডিও হতে পারতো, কারণ এটার রেজুলেশনটা খুবই উইয়ার্ড। এটা হচ্ছে 1940x900। এরকম ওয়াইড অ্যাসপেক্ট রেশিও হওয়ার ফলে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট ছিল। এক্সপিরিয়েন্স খারাপ বলবো না, জাস্ট অন্যান্য ফোনের থেকে একটু ডিফারেন্ট। সেই সাথে এই ডিসপ্লেটাতে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, যার ফলে অ্যানিমেশন এবং স্ক্রলিংগুলো খুব স্মুথ ছিল। আর এই ডিসপ্লেটার নিচের দিকে বেশ নোটিসেবল চিন আছে, দুই পাশের বেজেল যদিও ন্যারো। উপরের দিকে যে ক্যামেরা কাটআউটটা সেটা ছোটখাটোই আছে, সো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সে কোনো ধরনের বাধা হচ্ছিল না সেই কাটআউটটা। ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 1000 নিট পর্যন্ত যায়, এবং বোথ আউটডোর এবং ইনডোরে এই ব্রাইটনেসটা এনাফ মনে হয়েছে আমাদের কাছে, কোনো ধরনের প্রবলেম ফেস করে নেই ভিজিবিলিটি নিয়ে। ওভারঅল এই ডিসপ্লেটা সবকিছু ভালো থাকলেও এটা রেজুলেশনটা ফুল HD+ দিলে আরেকটু ভালো হতো। এবার চলুন ফোনটার ইন্টারনালস নিয়ে একটু কথা বলি। বাংলাদেশের বাজারে এই ফোনটা 8/128GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এই ফোনটার দাম নির্ধারণ করা হয়েছে 18,499 টাকা, মানে 18,500 টাকা। আর প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে UniSoCর T7250। এটা খুবই কমনলি নোন একটা ফরমেশনে তৈরি করা SoC। এটাতে Cortex A75 এবং Cortex A55 এই দুইটা কোর ইউজ করা হয়েছে। মাত্র দুইটা হচ্ছে Cortex A75 এবং বাকি 6টাই হচ্ছে Cortex A55। 12 ন্যানোমিটার প্রসেসে বিল্ড করা এই SoCটার যে বেসিক পারফরমেন্স আছে সেটা একটু লো এন্ডেরই বলা যায়। তবে আপনি যদি ডে টু ডে লাইফে ইউসেজের কথা বলেন, তাহলে খুব একটা মেজর ইস্যু আপনারা পাবেন না। যদি না খুব হেভি অ্যাপ 4টা-5টা করে একসাথে মাল্টিটাস্কিং করতে যান, তাহলে কিছুটা ইস্যু ফেস করবেন। সিঙ্গেল অ্যাপ করে ইউজ করতে গিয়ে কোনো ধরনের সমস্যা আমরা ফেস করি নাই। অ্যাপ ওপেনিং ক্লোজিং সবকিছু একদমই স্মুথ ছিল। গেমিংয়ের বেলায় যদিও কল অফ ডিউটি মোবাইল এবং পাবজির মতো গেমগুলোকে আপনাকে একদম লো সেটিংয়ে খেলতে হবে, আর লো সেটিংয়েও 30 FPS-এ আমরা মোটামুটি প্লেয়েবল এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। ক্ষেত্র বিশেষে আমরা ফ্রেম ড্রপ দেখছিলাম। মেজর ল্যাগ কিংবা হিকআপ ছিল না, তবে প্লেয়েবল এক্সপিরিয়েন্স পেতে হলে আরেকটু যদি পারফরমেন্সে বুস্ট থাকতো তাহলে মনে হয় ভালো হতো। এর বাইরে ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 কিংবা 2D গেমগুলো একদমই স্মুথলি আপনারা খেলতে পারবেন, এটাতে কোনো সমস্যা হবে না। সফটওয়্যার সাইডে Android 16 আছে, যার উপরে MyOS 16 আছে, এবং এই ইউআইটা অনেক অপটিমাইজড একটা ইউআই, বেশ স্ন্যাপি। খুব একটা বেশি ব্লোটওয়্যার নাই, যে দু একটা আছে সেগুলো আপনারা আনইনস্টল করতে পারবেন, এবং বেশ কিছু AI ফিচার আছে এই ইউআইতে। আর নুবিয়া লিঙ্ক ফ্রি নামের একটা টেকনোলজি আছে, যেটার মাধ্যমে আপনারা কোনো ধরনের নেটওয়ার্ক ছাড়াই শুধুমাত্র ব্লুটুথের মাধ্যমে নুবিয়া টু নুবিয়া কল করতে পারবেন, এবং এটা বেশ ভালো রকমের একটা ডিস্টেন্স কভার করে। এবার চলুন ক্যামেরাটা নিয়ে কথা বলি। সো এটাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, সাথে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আছে। আরেকটা ক্যামেরা আছে যেটাকে AI ক্যামেরা বলছে, বাট অ্যাকচুয়ালি ইউজফুল ক্যামেরা শুধু প্রাইমারিটাই। এবং এই ফোনের ছবির কোয়ালিটির কথা যদি বলি, তাহলে আমাদের কাছে একদমই অ্যাভারেজ মনে হয়েছে। ছবিগুলোতে কালার কিছু একটু ওয়াশড আউট মনে হচ্ছিল, তবে পার্টিকুলার কিছু কালারকে একটু বেশি স্যাচুরেট করছিল, যেমন রেড, গ্রিন কিংবা ব্লু। এই কালারগুলো একটু বেশি স্যাচুরেটেড ছিল। ছবিতে ডিটেল বা শার্পনেসের পরিমাণও তো আহামরি ভালো ছিল না, আর একটু বেশি ডিটেলড হতে পারতো। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন মোটামুটি ঠিকঠাক ডিটেক্ট করতে পারছিল, তবে ব্যাকগ্রাউন্ডে যে ব্লারিনেস বা বোকি ইফেক্টটা সেটাকে ন্যাচারাল লাগছিল না, আর্টিফিশিয়াল ছিল একদমই, এবং ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স অত আহামরি ভালো ছিল না। ভিডিওতে সর্বোচ্চ 1080 30 FPS এর অপশন আছে এবং কোনো ধরনের স্টেবিলাইজেশন নাই, তবে আমরা হ্যান্ডহেল্ড ভিডিও করে দেখেছি, অতটাও শেখে আসে না ভিডিও, সো অ্যাভারেজ কোয়ালিটি ছিল ভিডিও। আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 16 মেগাপিক্সেলের। এই ক্যামেরা
ক্যামেরা দিয়ে তোলা সেলফিগুলোতেও আমরা পেছনের ক্যামেরার মতো সিগনেচারটা দেখতে পাচ্ছিলাম, ছবিগুলো কিছুটা ওয়াশড আউট মনে হচ্ছিল। আমার মনে হয় আরেকটু যদি কালারফুল হতো তাহলে ছবিগুলোকে একটু দেখতে লাইভলি লাগতো। এবং ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু ডিটেলের পরিমাণ অত বেশি একটা আমরা খেয়াল করিনি। সে সাথে ফ্রন্ট পোর্ট্রেটে এজ ডিটেকশন ঠিকঠাক থাকলেও ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেসটা আর্টিফিশিয়াল ছিল। আর ভিডিওর বেলায় ফ্রন্ট ক্যামেরাতেও 1080 FPS এর ম্যাক্সিমাম অপশন আছে। ফাইনালি ব্যাটারি। সো এই ফোনটাতে 5000 mAh সেল দেওয়া হয়েছে এবং এটা খুব ইজিলি মডারেট টু সামান্য হেভি ইউজ করলেও আপনাকে পুরো দিন ব্যাকআপ দেবে। আপনি যদি লাইট ইউজ করেন তাহলে সারাদিন শেষেও কিছুটা জুস দেখবেন বাকি আছে এটাতে। এবং এই ফোনটাতে 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এইটাকে এখন আর খুব একটা বেশি ফাস্ট বলা যাবে না, সো চার্জ হতে ভালো রকমেরই সময় নেবে। বাই দ্য ওয়ে, এই ফোনটাতে কিন্তু 10 ওয়াটের রিভার্স চার্জিং এর সাপোর্টও আছে। এর বাইরে ফোনটাতে দরকারি সব ধরনের সেন্সর আছে, কল কোয়ালিটি ভালো ছিল, নেটওয়ার্ক রিসেপশনের মতো কোনো ধরনের সমস্যা আমরা ফেস করিনি। সো ওভারঅল যদি কনক্লুড করি তাহলে 18,500 টাকায় এই ফোনটা বেশ প্রমিজিং একটা ফোন ছিল, বাট কয়েকটা জায়গাতে একটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। যেমন আমার মনে হয় ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস দিলে খুব ভালো হতো, আর ক্যামেরাটা যদি আরেকটু বেটার হতো তাহলে পারফরমেন্সটা তাও মানিয়ে নেওয়া যেত। এই প্রাইস রেঞ্জে যেহেতু ফোনের দাম অনেক বেড়েছে, সেই বিবেচনায় আমার মনে হয় এই প্রাইসটা মানানো যেত। যে দুইটা জিনিস বললাম সেই দুইটা জিনিস যদি ইমপ্রুভ হতো। এর বাইরে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ ভালো, ডিজাইনটা সুন্দর এবং এটার বিল্ড কোয়ালিটিও খুবই ভালো। সো আমার মনে হয় বাকি দিকগুলো যদি একটু ইমপ্রুভ করা হতো তাহলে খুব ভালো হতো। আর যেহেতু মার্কেটে খুব ডিসরাপশন চলছে, প্রাইস সব ফোনেরই বেড়েছে, সেই জায়গাতে আমরা কমেন্ট করতে গেলেও এই জিনিসটা একটুখানি আমাদের মধ্যেও একটু হেসিটেশন থাকে যে আসলে এই প্রাইসে এই ফোনটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হবে। আপনার বাজেট যদি এই রেঞ্জে থাকে এবং আমরা যে এই কম্প্রোমাইজের কথা বললাম সেগুলো যদি আপনার খুব একটা বেশি ইস্যু না হয় তাহলে এই ফোনটা আপনি নিতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।